প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এ পর্বে একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ উৎপাদন ব্যয় এবং একই অধ্যায়ের তৃতীয় অংশ আয়তত্ত্ব উপস্থাপন করব। আমি যে প্রশ্নগুলো উপস্থাপন করব সেগুলো তোমরা সরাসরি ডিসপ্লেতে দেখতে পারবে, তাই তোমরা মনোযোগ সহকারে আমার উপস্থাপন শুনবে এবং ডিসপ্লে দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ উৎপাদন ব্যয়ের সূচিপত্র ও সিলেবাস। উৎপাদন ব্যয় তত্ত্বটি বিশ্লেষণ ও বোঝার স্বার্থে এই তত্ত্বটিকে কয়েকটি ছোট ছোট অংশে বিভক্ত করেছি। তোমরা এখন ডিসপ্লেতে 3-2-1 থেকে 3-2-12 পর্যন্ত যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো লিখে নাও। তিনের 2-13 থেকে 3-2-23 পর্যন্ত যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো লিখে নাও। তিনের 2-24 থেকে 3-2-26 পর্যন্ত যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো লিখে নাও। এখন তোমরা দেখতে পাচ্ছ আয়তত্ত্ব এবং তার সিলেবাস। আয়তত্ত্বে যে প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ। 3-1 থেকে 3 পর্যন্ত যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো লিখে নাও। আশা করি উৎপাদন ব্যয় এবং আয়তত্ত্বের প্রশ্নগুলো তোমাদের লেখা শেষ হয়েছে। তোমরা এখন ডিসপ্লেতে দেখতে পাচ্ছ উৎপাদন ব্যয়ের জ্ঞানমূলক প্রশ্নসমূহ। জ্ঞানমূলক প্রশ্নের যে প্রশ্নগুলো অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের মধ্যে নাই সেগুলো আলাদা করে উপস্থাপন করা আছে। এখানে মাত্র একটি জ্ঞানমূলক প্রশ্ন আছে। এই প্রশ্নটি অনুধাবন, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের মধ্যে আছে, সেখানেই আমরা বিশ্লেষণ করব। এখানে বিশ্লেষণ করাচ্ছি না, এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা শুধুমাত্র দেখে যাও। এখন তোমাদের সামনে উপস্থাপন করব অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সমাধান করে এই লেকচার শীট প্রস্তুত করেছি। সময় স্বল্পতার জন্য অতি গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো লাল রং করে উপস্থাপন করব, বাকি বিশ্লেষণ তোমরা নিজেরাই পড়বে। প্রথমে খরচ অপেক্ষক। খরচ অপেক্ষকের প্রথম প্রশ্ন হলো উৎপাদন ব্যয় বলতে কি বুঝো? উৎপাদনকারী কোনো পণ্য বা সেবা উৎপাদনে ব্যবহৃত উপকরণের যে দাম দিতে হয় এবং উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য যে অর্থ ব্যয় করে তাকে উৎপাদন খরচ বলে। তোমরা জানো যে উৎপাদন করতে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, প্রযুক্তি, কাঁচামাল, বিজ্ঞাপন ব্যয় ইত্যাদি প্রয়োজন হয়। এই খরচগুলোর সমন্বয় বা সমষ্টির রূপ হলো উৎপাদন খরচ। এখন একটা ছক দেখতে পাচ্ছ, ছকটা শুধুমাত্র বোঝার স্বার্থে তোমাদের দেখতে হবে, এটা লিখতে হবে না। প্রথমে আছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়টাকে দুইটা ভাগে ভাগ করেছে, একটা হলো স্বল্পকালীন উৎপাদন ব্যয় আর একটা হলো দীর্ঘকালীন উৎপাদন ব্যয়। স্বল্পকালীন উৎপাদন ব্যয়কে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা স্থির ব্যয় আর একটা হলো পরিবর্তনীয় ব্যয়। তাহলে স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয়ের সমষ্টি হলো স্বল্পকালীন ব্যয়।
আর দীর্ঘকালীন ব্যয় শুধুমাত্র এক প্রকারই ব্যয় থাকে, সেটা হলো পরিবর্তনীয় ব্যয়। তাহলে আমরা জানলাম উৎপাদন ব্যয়ের দুইটা অংশ, একটা হলো স্বল্পকালীন ব্যয় আর একটা হলো দীর্ঘকালীন ব্যয়। স্বল্পকালীন ব্যয় হলো স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয়ের সমষ্টি, আর দীর্ঘকালে একটা ব্যয়ই থাকে, সেটা হলো পরিবর্তনীয় ব্যয়। এইটা শুধু মনে রাখো, তাহলে এই অধ্যায়ের বাকি অংশটুকু তোমাদের সব বুঝতে সহজ হবে। এখন দেখতে পাচ্ছ খরচ অপেক্ষক কাকে বলে, এগুলো তোমরা পারবা, তারপর একটু রিমাইন্ডার দিচ্ছি। উৎপাদন খরচের সাথে উৎপাদনের যে নির্ভরশীলতার সম্পর্ক রয়েছে তাকে খরচ অপেক্ষক বলে। তাই উৎপাদন খরচের সাথে উৎপাদনের যে নির্ভরশীলতার সম্পর্ক সেইটি হলো খরচ অপেক্ষক। এটা গাণিতিকভাবে লেখা যায় C = ফাংশন অফ কিউ। এখানে C হলো খরচ বা মোট ব্যয়, আর কিউ হলো উৎপাদন ব্যয়। উৎপাদন যত বাড়বে খরচ তত বাড়বে। তো উৎপাদন এবং খরচের মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। খরচ অপেক্ষককে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো স্বল্পকালীন খরচ অপেক্ষক আর একটা হলো দীর্ঘকালীন খরচ অপেক্ষক। তাহলে আমরা প্রথমে জানব স্বল্পকালীন খরচ অপেক্ষক কাকে বলে। এই স্বল্পকালীন খরচ অপেক্ষক বিশ্লেষণে আরো কয়েকটি স্বল্পকালীন টার্ম আমাদের জানতে হবে। সেটা হলো স্বল্পকাল বলতে কি বোঝো, স্বল্পকাল বলতে এবং দীর্ঘকাল বলতে কি বোঝায় সেটা আমরা গত অধ্যায় বা গত অংশে উৎপাদন তত্ত্বে আমরা শিখেছি। অর্থনীতিতে স্বল্পকাল বলতে কোনো নির্দিষ্ট সময় বোঝায় না, বরং যে অবস্থায় স্থির উপকরণ থাকে সেই অবস্থাকে স্বল্পকাল বলে। তো স্বল্পকালীন খরচ কাকে বলে? স্বল্পকালে উৎপাদন ক্ষেত্রে উৎপাদন করার জন্য যে ব্যয় হয় তাকে স্বল্পকালীন খরচ বলে। স্বল্পকালীন খরচ অপেক্ষক এবারে আসছি। স্বল্পকালে উৎপাদন খরচ এবং উৎপাদনের পরিমাণের মধ্যে যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয় তাকে স্বল্পকালীন খরচ অপেক্ষক বলে। তাহলে স্বল্পকালে উৎপাদন খরচ ও উৎপাদনের পরিমাণের মধ্যে যে সম্পর্ক আছে বা প্রতিষ্ঠিত সেটাই হলো স্বল্পকালীন খরচ অপেক্ষক। গাণিতিকভাবে লেখা যায় C = ফাংশন অফ কিউ প্লাস বি। এখানে C হলো মোট ব্যয়, কিউ হলো পরিবর্তনীয় উপকরণের উপর নির্ভরশীল উপাদান, আর বি হলো স্থির উপকরণ বা ব্যবহারের জন্য ব্যয়, আর ফাংশন হলো নির্ভরশীলতার সম্পর্ক প্রকাশক চিহ্ন। আশা করি বুঝতে পেরেছ। এবার দীর্ঘকালীন খরচ অপেক্ষক। তাহলে আমরা প্রথমে যাব দীর্ঘকাল কাকে বলে, দীর্ঘকালীন খরচ কাকে বলে, তারপর দীর্ঘকালীন খরচ অপেক্ষক। যে অবস্থায় উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা সম্ভব হয় তাকে দীর্ঘকাল বলে। দীর্ঘকালীন খরচ দীর্ঘকালে উৎপাদন ক্ষেত্রে উৎপাদন করার জন্য যে ব্যয় হয় তাকে দীর্ঘকালীন খরচ বলে। তাহলে দীর্ঘকালীন খরচ অপেক্ষক এবার আসছি। দীর্ঘকালে উৎপাদনের মোট খরচ এবং উৎপাদনের পরিমাণের মধ্যে যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয় তাকে দীর্ঘকালীন খরচ অপেক্ষক বলে। এই দীর্ঘকালীন খরচ অপেক্ষকে কোনো স্থির উপাদান নেই। তোমরা স্বল্পকালীন খরচ অপেক্ষকে দেখতে পারছো বি একটা চলক ছিল যেটা স্থির উপকরণ ব্যয় হিসাবে চিহ্নিত করা ছিল, কিন্তু দীর্ঘকালীন খরচ অপেক্ষক গাণিতিকভাবে প্রকাশ করার সময় সেই বি বা স্থির উপকরণ নেই। এখানে শুধুমাত্র পরিবর্তনশীল উপকরণেরই অস্তিত্ব আছে বা পরিবর্তনশীল ব্যয়ের উৎপাদন ব্যয়ের অস্তিত্ব আছে। আশা করি আমার কথা স্বচ্ছ করে বুঝতে পেরেছ। এবার
স্বল্পকালীন খরচ অপেক্ষক ও দীর্ঘকালীন খরচ অপেক্ষকের মধ্যে সম্পর্ক। তাহলে সম্পর্ক বা পার্থক্য যাই থাকুক না কেন, যাদের মধ্যে পার্থক্য এবং সম্পর্ক বিশ্লেষণ করতে বলা হবে তাদের প্রথমে ছোট আকারে সংজ্ঞাটা দিতে হবে। তাহলে আমরা স্বল্পকালীন খরচ অপেক্ষক এবং দীর্ঘকালীন খরচ অপেক্ষক কাকে বলে সেই সম্পর্কে আমরা উপরে পড়েছি, তাই আমি আবার তোমাদের সামনে উপস্থাপন করছি না, তোমরা নিজেরা পড়ে নাও। এবং এদের মধ্যে যে পার্থক্যগুলো পাওয়া যায় সে পার্থক্যগুলো 1 থেকে 5 পর্যন্ত পার্থক্যগুলো এবং তার বিবরণ দেখতে পাচ্ছ, এগুলো তোমরা নিজেরা পড়ে নাও। এবং এই প্রশ্নের বাকি অংশটুকু দেখতে পেয়েছ। এরপর যাব মোট খরচ। মোট খরচ সম্পর্কিত যত প্রশ্ন আছে সব প্রশ্নগুলো একই জায়গায় সাজিয়েছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। প্রথম প্রশ্ন হলো মোট খরচ বা টোটাল কস্ট কাকে বলে? কোনো পণ্য উৎপাদনে বিভিন্ন উপকরণের জন্য যে ব্যয় নির্বাহ করতে হয় সেগুলোর সমষ্টি বা তার সমষ্টিকে মোট খরচ বলে। এখন মোট খরচটা অর্থাৎ টোটাল কস্টটা আপনারা যদি গাণিতিকভাবে প্রকাশ করি, টিসি সমান CQ1 প্লাস CQ2 প্লাস CQ ডট ডট CQN। এখানে টিসি হলো মোট খরচ আর Q1 Q2 Q3 হলো বিভিন্ন একক। এই এককের যে খরচটা হয় সেই জন্য সি দেওয়া হয়েছে, অর্থাৎ CQ1 CQ2 সিটা দেওয়া হয়েছে। তাহলে এই খরচগুলো যখন একত্র করা হয়েছে বিভিন্ন সংখ্যক উপাদানে বা উৎপাদনে যে ব্যয় হয়েছে সেই ব্যয়গুলো যখন একত্রিত করা হয়েছে তখনই টোটাল কস্ট বা মোট খরচ পাওয়া গেছে। আশা করি বুঝতে পেরেছ। এখন মোট খরচকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো স্বল্পকালীন মোট খরচ আর একটা হলো দীর্ঘকালীন মোট খরচ। এখন আমরা তালিকায় এবং চিত্রে মোট খরচটা সম্পর্কে জানব বা ব্যাখ্যা করব। তালিকা দেখতে পাচ্ছ, উৎপাদনের পরিমাণ বাড়ছে 1 একক 2 একক 3 একক 4 একক। মোট খরচও কিন্তু বৃদ্ধি পেয়েছে 5 8 12 20। এখন এই তালিকা থেকে যখন আমরা চিত্রের রূপ দেব তাহলে ডানে যে চিত্র পাচ্ছি ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে মোট ব্যয় নির্দেশিত। এখন চিত্র অনুসারে উৎপাদন যখন 1 একক তখন মোট খরচ হলো 5 টাকা। এর একটা সংযোগ বিন্দু পেয়েছি, চিত্রে দেখতে পাচ্ছ। উৎপাদনের পরিমাণ যখন 2 একক তখন মোট খরচ হলো 8 টাকা। এর একটা সংযোগ বিন্দু পেয়েছি। এরকমের যে সংযোগ বিন্দুগুলো পেয়েছি এই সংযোগ বিন্দুগুলো যোগ করে আমরা টিসি রেখা পাই বা টোটাল কস্ট রেখা পাই। আশা করি বুঝতে পেরেছ। এখন চিত্র, তালিকা এবং চিত্র এর সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া আছে, তোমরা নিজেরা পড়লেই এগুলো সহজেই বুঝতে পারবে। এখন যেহেতু মোট খরচকে দুই ভাগে ভাগ করছে, স্বল্পকালীন মোট খরচ এবং দীর্ঘকালীন মোট খরচ, তাহলে আমরা এবার প্রথমে স্বল্পকালীন মোট খরচটা সম্পর্কে ব্যাখ্যা করব। স্বল্পকালীন মোট খরচ ইংরেজিতে বলা হয় শর্ট রান টোটাল কস্ট। তাহলে স্বল্পকাল কাকে বলে, স্বল্পকালীন মোট খরচ কাকে বলে সে সম্পর্কে আমরা জানব। স্বল্পকাল বলতে আমরা জেনেছি তাই ওইটা আর জানব না। এখন স্বল্পকালীন মোট খরচ কাকে বলে? স্বল্পকালে উৎপাদন ক্ষেত্রে উৎপাদন করার জন্য যে ব্যয় হয় বা বিভিন্ন একক উৎপাদনে যে ব্যয় হয় সেইগুলোর সমষ্টিকে
বা যোগ করে স্বল্পকালীন মোট খরচ পাওয়া যায় বা বলে। আশা করি বুঝতে পেরেছ। এখন স্বল্পকালীন মোট ব্যয়, মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনীয় ব্যয়ের সমষ্টি, যা ইতিপূর্বে তোমরা জেনেছ। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে লিখতে পারি এসটিসি মানে শর্ট রান টোটাল কস্ট সমান সমান টিএফসি অর্থাৎ টোটাল ফিক্সড কস্ট প্লাস টিভিসি টোটাল ভেরিয়েবল কস্ট। তাহলে টোটাল ফিক্সড কস্ট এবং টোটাল ভেরিয়েবল কস্ট এর সমন্বয় হলো টিসি বা এসটিসি। বাংলায় বলতে পারি স্বল্পকালীন মোট খরচ সমান সমান মোট স্থির খরচ যোগ মোট পরিবর্তনীয় খরচের খরচ। আশা রাখি বুঝতে পেরেছ। এখন এটা আমরা চিত্রে প্রকাশ করব। স্বল্পকালীন মোট খরচ রেখা কাকে বলে? স্বল্পকালে উৎপাদন ও মোট ব্যয় যে রেখার সাহায্যে প্রকাশ করা হয় তাকে স্বল্পকালীন মোট খরচ রেখা বলে। তোমরা একটা তালিকা দেখতে পাচ্ছ। এই তালিকা দেখতে পাচ্ছ উৎপাদন 0, তখন মোট স্থির খরচ কিন্তু 150, মোট পরিবর্তনীয় খরচ তখন 0, স্বল্পকালীন মোট খরচ 150। উৎপাদন 1, 2, 3, 4 এরকম করে বৃদ্ধি করা হয়েছে, মোট স্থির খরচ কিন্তু একই থেকেছে, এর কোনো পরিবর্তন হয়নি। কিন্তু মোট উৎপাদন বাড়ার সাথে সাথে মোট পরিবর্তনীয় খরচ কিন্তু বৃদ্ধি পেয়েছে। উৎপাদন বাড়ছে, মোট পরিবর্তনীয় খরচও বৃদ্ধি পেয়েছে। ফলে স্বল্পকালীন মোট খরচ রেখাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। তার কারণ স্বল্পকালীন মোট খরচ হলো মোট স্থির খরচ এবং মোট পরিবর্তন খরচের যোগফল। তাহলে 2 একক যখন উৎপাদন করে তখন স্থির খরচ 150, মোট পরিবর্তনীয় খরচ হয়েছিল 90 টাকা। তাহলে এই দুইটা সমন্বয় করলে বা যোগ করলে স্বল্পকালীন মোট খরচ রেখা পাই আমরা 240 টাকা। আশা করি বুঝতে পেরেছ। এখন এটা যদি আমরা চিত্রের রূপ দিই তাহলে পাশের চিত্রের রূপ হবে ভূমি অক্ষে মোট উৎপাদন, লম্ব অক্ষে মোট ব্যয় ধরা হলো। যখন উৎপাদন 0 তখন স্বল্পকালীন মোট খরচ হলো 150, যা কে বিন্দু দ্বারা প্রকাশ করা হয়েছে। যখন 1 একক তখন স্বল্পকালীন মোট খরচ হলো 200, যা বি বিন্দু দ্বারা প্রকাশ করা হয়েছে। এরকমের বি বিন্দু এ বিন্দু দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন তারপর উৎপাদন যখন 2 একক তখন স্বল্পকালীন খরচ বা স্বল্পকালীন মোট খরচ হলো 240 টাকা, যা বি বিন্দু দ্বারা প্রকাশ করছে। এরকমের কে এ বি সি ডি ই এই যে বিন্দুগুলো পেয়েছি, এই বিন্দুগুলো যোগ করে আমরা এসটিসি অর্থাৎ শর্ট রান টোটাল কস্ট বা টিসি টোটাল কস্ট পাওয়া যায়। তাহলে তোমাদের একটা কথায় স্বচ্ছ করে দিই, প্রশ্নে যদি শুধু টিসির কথা লেখা থাকে অর্থাৎ টোটাল কস্টের কথা থাকে তাহলে তোমাদের ধরে নিতে হবে এটা স্বল্পকালীন খরচ অর্থাৎ এসটিসি। আর যদি দীর্ঘকালীন খরচের কথা বলতে হয় বা প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এলটিসি কথাটা উল্লেখ থাকবে। এলটিসি মানে লং রান টোটাল কস্ট। তাহলে এখানে এসটিসির পরিবর্তে আমরা টিসি দিয়েছি, তাহলে এসটিসির পরিবর্তে আমরা টিসি লিখতে পারবেও। এখন তালিকা এবং চিত্রে
তালিকা থেকে চিত্র অঙ্কন করে এবং কিভাবে অঙ্কন করেছি সেটা আমি নিজের ভাষায় তোমাদের সামনে উপস্থাপন করেছি। তোমরা এখন চিত্র এবং তার বিশ্লেষণ দেখে এই প্রশ্নটি বা এই অংশটি সহজভাবে বুঝতে চেষ্টা করো। আশা রাখি বুঝবে। এই প্রশ্নের বাকি অংশটুকু দেখতে পাচ্ছ। এখন প্রশ্ন হলো, মোট স্থির খরচ কাকে বলে? মোট স্থির খরচ কখন থাকবে? স্বল্পকালীন খরচ অপেক্ষকে। তাহলে যে খরচ বা খরচের পরিবর্তন হয় না তাকে স্থির খরচ বলে। এটা সহজ অর্থে, সাধারণ অর্থে। অর্থাৎ উৎপাদন ব্যয় বাড়লে বা কমলে যেসব উপকরণ পরিবর্তন করা যায় না তাকে স্থির খরচ বলে। অন্যভাবে আরও একভাবে বলা যায়, স্বল্পকালে উৎপাদন কার্য পরিচালনায় ব্যবহৃত স্থির উপকরণের জন্য যে ব্যয় হয় তার সমষ্টিকে মোট স্থির খরচ বলে। আমি এই সংজ্ঞাটাকে কিন্তু আমি 3 ভাবে তোমাদের সামনে সহজভাবে উপস্থাপন করতে চেষ্টা করেছি। তোমরা যেটা বুঝো সেইটাই তোমরা রপ্ত করতে চেষ্টা করো। এই স্থির খরচগুলো কি কি হতে পারে? যন্ত্রপাতি ব্যয়, এগুলো সহজে পরিবর্তন করা যায় না। ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, ফার্ম রক্ষণাবেক্ষণ ব্যয়, বাড়ি ভাড়া, কর্মচারীর স্থায়ী কর্মচারীর বেতন, সম্পত্তি কর, বীমা, ঋণের সুদ ইত্যাদি। এখানে এই মোট স্থির খরচ অবস্থায় উৎপাদন না থাকলেও এর ব্যয় শূন্য হয় না বা অস্তিত্ব থাকে। উৎপাদন হবে না কিন্তু এ ব্যয় বহন করতেই হবে। স্বল্পকালে এ ব্যয় সর্বদা উপস্থিত থাকে বলে এই ব্যয়কে উপস্থিত ব্যয় বা পরিপূরক ব্যয়ও বলা হয়। আশা করি বুঝতে পেরেছ। এখন একটি তালিকা থেকে মোট স্থির খরচ বা টিএফসি রেখা অঙ্কন। তালিকাটা প্রদত্ত আছে। উৎপাদন 1, 2, 3 এবং মোট স্থির খরচ 5, 5, 5। কারণ খরচ কিন্তু স্থির, এখানে উৎপাদন যাই হোক না কেন খরচ কিন্তু একই থাকবে। তাহলে এখানে সূচির তালিকা দেখেও বুঝতে পারছো, সূচির বিশ্লেষণ দেখেও বুঝতে পারছো যে উৎপাদন যা থাকবে খরচ, উৎপাদন যাই হোক না কেন বৃদ্ধি পাক হ্রাস পাক খরচ কিন্তু স্থির। এখন এই তালিকা থেকে যদি চিত্রের রূপ দেওয়া হয়, ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে খরচ নির্দেশিত। উৎপাদন 1 একক খরচ 5, উৎপাদন 2 একক খরচ 5, উৎপাদন 3 একক খরচ 5। ফলে এই যে বিন্দুগুলো পাই এইগুলো যোগ করে আমরা ভূমি অক্ষের সাথে সমান্তরাল টিএফসি বা টোটাল ফিক্সড কস্ট পাই। আশা করি বুঝতে পেরেছ। এখন এখানে চিত্র এবং তার বিবরণ দেখতে পাচ্ছ। তোমরা এই চিত্র এবং বিবরণটা দেখে নাও। উৎপাদন হ্রাস বৃদ্ধিতে মোট স্থির খরচ অপরিবর্তনীয় হওয়ায় টিএফসি রেখা ভূমি অক্ষের সাথে সমান্তরাল। এটাও কিন্তু তোমার একটা প্রশ্নের উত্তর। এখন পরবর্তী প্রশ্ন হলো, মোট পরিবর্তনশীল খরচ বলতে কি বোঝো? আমি শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে যাচ্ছি, আর বিশ্লেষণ তোমরা নিজেরা পড়ে নিও। উৎপাদনের পরিবর্তনের ফলে যে খরচ পরিবর্তন হয় তাকে পরিবর্তনশীল খরচ বলে। সেগুলো কি হতে পারে? কাঁচামাল, শ্রমিকের মজুরি,
বিদ্যুৎ বিল, জ্বালানি, পরিবহন, ভ্যাট ইত্যাদি। উৎপাদন না থাকলে এর ব্যয়ও কোনো থাকবে না বা অস্তিত্ব থাকবে না। উৎপাদন যদি শূন্য হয় তাহলে মোট পরিবর্তনশীল ব্যয়ও শূন্য। এই জন্য এ ব্যয়কে বলা হয় প্রাথমিক ব্যয়। আশা করি বুঝতে পেরেছ। এখন এটা একটা তালিকা থেকে চিত্ররূপ। উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু মোট পরিবর্তনীয় খরচও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখন এই সূচির বিবরণ তোমরা দেখতে পাচ্ছ, সহজ আকারে উপস্থাপন করা আছে, নিজেরা পড়লে বুঝতে পারবে। এবার চিত্রটা লক্ষ্য করো। ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে খরচ নির্দেশিত। উৎপাদন যখন 1 তখন পরিবর্তনীয় খরচ হলো 5 টাকা, এর একটা সংযোগ বিন্দু পেলাম। উৎপাদন যখন 2 একক, পরিবর্তনীয় ব্যয় হলো 7 টাকা, এর একটা সংযোগ বিন্দু পেলাম। এরকম আরো যে সংযোগ বিন্দুগুলো পাবো সেই সংযোগ বিন্দুগুলো যোগ করে মূল বিন্দু থেকে উৎপন্ন হয়ে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী টিবিসি রেখা পাই। তাহলে এটা মূল বিন্দু থেকে কেন উৎপন্ন হবে? এখানে উৎপাদন শূন্য হলে খরচও কিন্তু শূন্য, তাই টিবিসি রেখা মূল বিন্দু থেকে উৎপন্ন হয় বা শূন্য থেকে উৎপন্ন হয়। উৎপাদন শূন্য হলে এর খরচও শূন্য, অর্থাৎ ভেরিয়েবল কস্টও শূন্য। চিত্র এবং তার বিবরণ তোমরা নিজেরা পড়ে নাও। আমি নিজের ভাষায় তোমাদের সামনে উপস্থাপন করছি, সেটা বই আকারে উপস্থাপন করা আছে। এখন তোমাদের একটা প্রশ্ন এসেছে, অনুধাবনমূলক অথবা প্রয়োগমূলক প্রশ্ন। উৎপাদন শূন্য হলেও মোট পরিবর্তনশীল খরচ ও শূন্য হয়, অর্থাৎ রেখাটি মূলবিন্দু থেকে উৎপন্ন হয়। আমি যে ইতিপূর্বে যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলি তোমরা নিজেরা পড়লেই পারবে। এবার পরবর্তী প্রশ্ন, মোট স্থির খরচ ও মোট পরিবর্তন খরচ এর মধ্যে পার্থক্য লিখো। এই পার্থক্যগুলো সহজে এখানে উপস্থাপন করা আছে, তোমরা নিজেরা পড়লেই পারবে। তাই তোমরা এই প্রশ্নটা নিজেরা পড়ে নাও। পরবর্তী প্রশ্ন হলো, দীর্ঘকালীন মোট খরচ কাকে বলে? ইংরেজি প্রতিশব্দ হলো লং রান টোটাল কস্ট, সংক্ষিপ্ত আকারে এলটিসি। এই এলটিসি বোঝার আগে দীর্ঘকাল বলতে কি বোঝো যা ইতিপূর্বে তোমরা পড়েছ। দীর্ঘকালীন মোট খরচ কাকে বলে এটা সম্পর্কে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। দীর্ঘকালে উৎপাদন ক্ষেত্রে উৎপাদন করার জন্য যে ব্যয় হয় তার সমষ্টিকে দীর্ঘকালীন মোট খরচ বলে। এ সময়ে উৎপাদনে কোনো স্থির খরচ থাকে না, শুধু পরিবর্তনশীল ব্যয় বিদ্যমান। তাহলে এলটিসি সমান সমান টিবিসি বলা যায়, তার কারণ এলটিসিতে কোনো টিএফসির অস্তিত্ব নেই। দীর্ঘকালীন খরচ রেখাটা কিভাবে অঙ্কন করা যায়? প্রথমে দীর্ঘকালীন খরচ রেখা কাকে বলে সেটা দেখো। দীর্ঘকালে উৎপাদন ও মোট ব্যয় যে রেখার সাহায্যে প্রকাশ করা হয় তাকে দীর্ঘকালীন খরচ রেখা বলে। তালিকায় তোমরা দেখতে পাচ্ছ উৎপাদন শূন্য, দীর্ঘকালীন মোট খরচও কিন্তু শূন্য। উৎপাদন বৃদ্ধি পেয়েছে 1, 2, 3, 4, আর দীর্ঘকালীন মোট খরচও কিন্তু 200, 280, 400, 600 বৃদ্ধি পেয়েছে।
তাহলে এই তালিকা থেকে আমরা যদি চিত্রের রূপ দিই, বামের চিত্ররূপ আমরা চিত্র পাই। আশা রাখি তোমরা এটা অঙ্কন করতে পারবে, বিশ্লেষণ করতে পারবে। তোমরা অঙ্কন বিশ্লেষণ তোমরা নিজেরা করে নাও। আশা করি এলটিসি অঙ্কন অঙ্কন করতে তোমরা পেরেছো। এবার প্রশ্ন হলো গড় খরচ। মোট খরচকে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে গড় খরচ বলে। সংক্ষেপে গড় খরচ সমান মোট খরচ ডিভাইডেড বাই উৎপাদন ব্যয়, উৎপাদনের পরিমাণ। তাহলে সংক্ষিপ্ত আকারে লেখা যায় এসি মানে অ্যাভারেজ কস্ট ইকুয়াল টু টিসি মানে টোটাল কস্ট ডিভাইডেড বাই কিউ মানে উৎপাদনের পরিমাণ। গড় খরচকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো গড় স্থির খরচ আর একটা হলো গড় পরিবর্তনশীল খরচ। স্বল্পকালীন গড় খরচ, গড় স্থির খরচ ও গড় পরিবর্তনশীল খরচের সমষ্টি, যা ইতিপূর্বে তোমরা এই ধরনের প্রশ্ন পড়েছ। আগে পড়েছ মোট খরচের সাথে এই রকমের ব্যাখ্যা, আর এখানে পড়তেছ গড়ের সাথে গড় এর বিশ্লেষণ সম্পর্কিত ব্যাখ্যা। তাহলে আমরা লিখতে পারি এসটিসি মানে শর্ট রান অ্যাভারেজ কস্ট, স্বল্পকালীন গড় খরচ ইকুয়াল টু এএফসি মানে অ্যাভারেজ ফিক্সড কস্ট প্লাস এবিসি অর্থাৎ অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। আশা রাখি বুঝতে পেরেছ। এবার তোমরা দেখতে পাচ্ছ গড় খরচ বা গড় ব্যয় রেখা অঙ্কন। একটা তালিকা দেওয়া আছে, তালিকায় কিন্তু তোমাদের প্রশ্নে আমি যতটুকু ইন্ডিকেট করেছি এতটুকু দেওয়া থাকবে। এখান থেকে কিন্তু তোমাকে বের করে নিতে হবে গড় খরচ। কিভাবে গড় খরচ বের করবে? উৎপাদন এবং মোট খরচ দেওয়া অবস্থায় মোট খরচকে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় খরচ পাওয়া যাবে। তাহলে আমরা একটা গড় খরচ বের করার অনুশীলন করি। তো মোট খরচ হলো 30 টাকা, উৎপাদনের পরিমাণ হলো 3 একক। তাহলে গড় খরচ হবে 30 ভাগ 3 সমান 10 টাকা। আশা করি বুঝতে পেরেছ। এখন এই তালিকা অনুসারে, তালিকায় যে মান পেয়েছি সেই মান অনুসারে আমরা গড় খরচ রেখা অঙ্কন করব। ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে গড় ব্যয় নির্দেশিত। এখন প্রথম অবস্থায় উৎপাদন যখন 1 একক তখন গড় ব্যয় হলো 20 টাকা। চিত্র দেখতে পাচ্ছ, গড় ব্যয় 20 টাকা যখন উৎপাদন হয় 1 একক। এরকমের আরো যে বিন্দুগুলো পাবো সেই বিন্দুগুলো একত্রে যোগ করে আমরা ইউ আকৃতির বা ইংরেজি ইউ আকৃতির এসি রেখা পাই। এবং এটা কিভাবে পেয়েছি চিত্র এবং এখানে বিশ্লেষণ দেওয়া আছে, সেই বিশ্লেষণটা তোমরা পড়লেই বুঝতে পারবে, যেহেতু আমি তোমাদের সহজ ভাষায় নিজের ভাষায় তোমাদের সামনে উপস্থাপন করেছি। এই কথাটা যদি, আমার কথাটা যদি তোমরা বুঝো তাহলে এটা পড়লেই তোমরা করায়ত্ত করতে পারবে। তাহলে তোমরা চিত্র এবং বিশ্লেষণটা দেখে নাও। এখন প্রশ্ন হলো গড় স্থির খরচ বা অ্যাভারেজ ফিক্সড কস্ট সংক্ষিপ্ত আকারে এএফসি কাকে বলে? মোট স্থির খরচের পরিমাণকে বা স্থির খরচকে
উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় স্থির খরচ পাওয়া যায়। তাহলে এএফসি সমান সমান টিএফসি ডিভাইডেড বাই কিউ। আমরা যদি ধরি টিএফসি হলো 6, এএফসি সমান সমান হবে 6/কিউ। এখন একটা তালিকার মাধ্যমে দেখতে পাচ্ছ, তোমাদের প্রশ্ন আসলে কিন্তু আমি যতটুকু ইন্ডিকেট করে দিয়েছি এখানে, অর্থাৎ উৎপাদন এবং স্থির খরচ এতটুকু দেওয়া থাকবে, তোমার কিন্তু এক্ষেত্রে গড় স্থির খরচ বের করে নিতে হবে। এখন গড় স্থির খরচ তোমাদের বের করে নিয়েছ, আশা রাখি পেরেছ। অর্থাৎ মোট স্থির খরচ 6 টাকা, তাকে ভাগ দিতে হবে উৎপাদনের পরিমাণ 3 একক দিয়ে, সমান গড় স্থির খরচ পাওয়া যাবে 2 টাকা। এখন এই চিত্র অনুসারে, তালিকা অনুসারে চিত্রের রূপ দিলে এরকম চিত্র পাওয়া যায়। এই চিত্রটায় তোমরা দেখতে পাচ্ছ উৎপাদন যখন 1 একক তখন গড় স্থির খরচ হলো 6, 2 একক যখন তখন হলো 3, সেটা বি বিন্দু দ্বারা প্রকাশ করছে। 3 যখন উৎপাদনের পরিমাণ তখন গড় খরচ হলো 2, যা সি বিন্দু দ্বারা প্রকাশ করছে। এরকমের এ বি সি যোগ করে একটা সমপরাবৃত্তাকার এএফসি রেখা পাওয়া যায়। এখন তোমরা একটু পিছনে যাও, তোমরা মাধ্যমিক অবস্থানে গণিতে জ্যামিতির অধ্যায় সমপরাবৃত্তাকারের যে সংজ্ঞাটা পড়েছ, সেই সংজ্ঞাটা এখানে কাজে লাগবে। সমপরাবৃত্তাকার রেখা হলো একটা বৃত্তের মতো একটা অংশ। তাহলে এই সমপরাবৃত্তাকারের সকল বিন্দুতেই মান কিন্তু একই হবে। আমি এখানে যতটুকু ইন্ডিকেট করে দিয়েছি ততটুকু একটু ভালো করে দেখো। এফসি রেখার বিভিন্ন বিন্দুতে অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, পরস্পর সমান এবং সকল বিন্দুতে মোট ব্যয় সমান। এ বিন্দুতে 6 হলো খরচ, 1 হলো উৎপাদন, তাহলে উত্তর হলো 6। বি বিন্দুতে খরচ হলো 3, অর্থাৎ এখানে অ্যাভারেজ এএফসি হলো 3 আর উৎপাদনের পরিমাণ হলো 2, এখানেও কিন্তু মান হয়েছে 6। তাহলে এখানে যে অঙ্কিত আয়তক্ষেত্র যেটা আছে, সে আয়তক্ষেত্রের মান কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু সমান, অর্থাৎ সকল বিন্দুতেই কিন্তু সমান হবে। ফলে এএফসি রেখাটা হলো সমপরাবৃত্তাকার। আশা করি বুঝতে পেরেছ। এখন এই চিত্র এবং তার বিবরণ তোমরা আবার একটু মনোযোগ সহকারে ভালো করে পড়তে চেষ্টা করো, তাহলে তোমরা নিজেরা পারবে। তাই চিত্র এবং বিবরণটা পড়ে নাও। এখন প্রশ্ন হলো, গড় পরিবর্তনীয় খরচ, ইংরেজিতে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, সংক্ষিপ্ত আকারে এভিসি, মোট পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণকে মোট উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে যে ব্যয় পাওয়া যায় তাকে গড় পরিবর্তনশীল ব্যয় বলে। তাহলে গড় পরিবর্তনশীল ব্যয় অর্থাৎ এবিসি সমান সমান টিভিসি ডিভাইডেড বাই কিউ। এখন এইটা যদি আমরা চিত্রের রূপ দিই, তালিকা এবং চিত্রের রূপ দিই, তাহলে তালিকা কিন্তু তোমাদের পরীক্ষায় এতটুকু প্রশ্ন আকারে দেওয়া থাকবে। তোমাকে কিন্তু গড় পরিবর্তনশীল ব্যয় বের করতে হবে। বের করে সেই অনুসারে যদি চিত্রটি অঙ্কন করো, এরকম একটা চিত্র পাওয়া যাবে। ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে এবিসি নির্দেশিত। উৎপাদন যখন 1 তখন এবিসি হলো 100, যার সংযোগ বিন্দু এ, তারপর সেই রকমের বি সি ডি বিন্দু পাই, এগুলো যোগ করে ইংরেজি ইউ আকৃতির ন্যায় এবিসি রেখা পাওয়া যায়।
আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা ইতিপূর্বে যতগুলো রেখা পেয়েছি, অর্থাৎ এসি রেখা, এবিসি রেখা, এএফসি রেখা, এই সবগুলো একত্রে অঙ্কন করে এর রূপটা কী রকমের হবে, রেখার কী রকমের দেখতে কী রকমের হবে, সেটা সম্পর্কে মন্তব্য আমরা একবারে উপস্থাপন করলাম। তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, এসি, এফসি এবং এবিসি সবগুলো কিন্তু এ আছে আগে, অর্থাৎ গড় খরচ, গড় পরিবর্তনশীল খরচ, গড় স্থির খরচ, গড় পরিবর্তনশীল খরচ রেখার উপরে মন্তব্য করো। তাহলে এসি রেখা পেয়েছ ইউ আকৃতির, আবার এএফসি রেখা পেয়েছ, একটু আগে পড়লা, সমপরাবৃত্তাকার। এবিসি রেখা পেয়েছ, ইতিপূর্বে পড়েছ, তোমরা বের করেছ, ইউ আকৃতির, এবং এসি রেখাও পেয়েছ ইউ আকৃতির। কেন পেয়েছ তার বিবরণটা কিন্তু এখানে দেওয়া আছে। আশা করি তোমরা চিত্র এবং এখানে দেখে পড়ে নিতে পারবে এবং সহজেই বুঝতে পারবে। আর আমি শুধুমাত্র এর মধ্য থেকে, প্রশ্নের মধ্য থেকে শুধুমাত্র জিস্ট যেটা, সেই জিনিসটা আমি তোমাদের ধরিয়ে দিলাম। কারণ ইতিপূর্বে তোমরা গড় খরচ রেখা অঙ্কন করছো, এবিসি রেখা অঙ্কন করছো, এএফসি রেখা অঙ্কন করছো, অঙ্কন করে এই চিত্রটা দেখতে কেমন হবে সে সম্পর্কে মন্তব্যও করেছো, মন্তব্য পড়েছো এবং করেছো। সেই মন্তব্যগুলোই কিন্তু এখানে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করেছি। এএফসি রেখা হলো সমপরাবৃত্তাকার, এবিসি রেখা হলো ইউ আকৃতির, আর এসএসি রেখাও হলো ইউ আকৃতির। আশা করি তোমাদের আমি স্বচ্ছ ধারণা দিতে পেরেছি। এবার প্রান্তিক খরচ, ইংরেজি প্রতিশব্দ হলো মার্জিনাল কস্ট, সংক্ষিপ্ত আকারে এমসি। অতিরিক্ত 1 একক পণ্য উৎপাদন করলে মোট ব্যয় যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক খরচ বলে। সংক্ষিপ্ত আকারে প্রান্তিক খরচ সমান মোট ব্যয়ের পরিবর্তন ডিভাইডেড বাই উৎপাদন ব্যয়ের পরিবর্তন। তাহলে এমসি সমান ডেল্টা সি বাই ডেল্টা কিউ। ডেল্টা মানে পরিবর্তন, ডেল্টা সি মানে খরচের পরিবর্তন বা ব্যয়ের পরিবর্তন, ডিভাইডেড বাই ডেল্টা কিউ মানে উৎপাদনের পরিবর্তন। তাহলে খরচ উৎপাদনের উপর নির্ভরশীল, তাহলে এর ঢাল বা প্রান্তিক অবস্থান আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে পারি। তাহলে এমসি সমান ডেল্টা সি বাই ডেল্টা কিউ। আশা করি বুঝতে পেরেছ। এবার একটা তালিকার মাধ্যমে আমরা এমসি রেখা অঙ্কন করব। প্রশ্নে তোমাদের এই তালিকাটা দেওয়া থাকবে, উৎপাদন এবং মোট খরচ, প্রান্তিক খরচ বের করে সেটা চিত্রের রূপ দিতে হবে। তাহলে প্রান্তিক খরচ আমরা বের করব কিভাবে? 1 একক উৎপাদন বৃদ্ধিতে মোট খরচের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক খরচ বলে। তোমরা সবসময় মনে রাখো, প্রথম যে উৎপাদনটা হয় সেই উৎপাদনে মোট খরচও যা, প্রান্তিক খরচও একই থাকবে, কিন্তু পরবর্তী একক থেকে যখনই তুলনা করা যায় তারপর থেকেই কিন্তু প্রান্তিক খরচের পরিবর্তনটা আসতে থাকে। তাহলে সংজ্ঞা অনুসারে উৎপাদনের 1 একক উৎপাদন পরিবর্তনের ফলে মোট খরচের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক খরচ বলে। তাহলে মোট খরচের পরিবর্তন হয়েছে কত? 8 টাকা, আগে ছিল 5 টাকা, এখন হয়েছে 8 টাকা। তাহলে পরিবর্তন হলো 8 বিয়োগ 5 সমান 3 টাকা। ঠিক একইভাবে এখানেও দেখো 1 টাকা, এখানেও দেখো 3 টাকা। আশা কি বুঝতে পেরেছ? এখন এই তালিকা থেকে যদি চিত্রের রূপ দেওয়া হয়, নিম্নরূপ চিত্র পাওয়া যায় এবং তার বিবরণও পাওয়া যায়। তাহলে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে প্রান্তিক ব্যয় নির্দেশিত। এখন উৎপাদন যখন 1 একক,
তখন প্রান্তিক ব্যয় হলো 5, যার একটা সংযোগ বিন্দু পেয়েছি। উৎপাদন 2 একক, তখন এর প্রান্তিক ব্যয় হলো 3, এর একটা সংযোগ বিন্দু পেয়েছি। উৎপাদন যখন 3, তখন প্রান্তিক খরচ হলো 1, এর একটা সংযোগ বিন্দু পেয়েছি। এরকম আরো কিছু বিন্দু পেয়েছি। সকল বিন্দুগুলো যোগ করে আমরা এমসি রেখা অঙ্কন করতে পারি। এটাও কিন্তু ইংরেজি ইউ আকৃতির। আশা করি বুঝতে পেরেছো। এখন এই চিত্র এবং তার বিশ্লেষণ সাথে তালিকা তোমরা সমন্বয় করে বুঝতে চেষ্টা করো। আশা রাখি সহজেই বুঝে যাবে। এখন তোমাদের সামনে উপস্থাপন করব গড় খরচ ও প্রান্তিক খরচের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটি বারংবার তোমাদের বিভিন্ন বোর্ডে বিভিন্ন বছরে এসেছে। তাহলে গড় খরচ এবং প্রান্তিক খরচের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে হলে গড় খরচ কাকে বলে এবং প্রান্তিক খরচ কাকে বলে আমরা সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করেছি, যা তোমরা ইতিপূর্বে জেনেছ। এখন একটা তালিকা দেখতে পাচ্ছ। তালিকা দেখো, উৎপাদন যখন 1 একক, মোট ব্যয় তখন 5। এই কালো তালিকায় কালো যে অংশটুকু আছে, এই অংশটুকু তোমাদের প্রশ্নে দেওয়া থাকে, অর্থাৎ উৎপাদন এবং মোট ব্যয়ের কলাম দুটো দেওয়া থাকে। তোমাদের এই সম্পর্কটা ব্যাখ্যা করতে হলে গড় ব্যয় বের করতে হবে এবং প্রান্তিক ব্যয় বের করতে হবে। তাহলে প্রথমে গড় ব্যয় বের করো। প্রথম এককে গড় ব্যয় হলো 5 টাকা, দ্বিতীয় এককে 4 টাকা। দ্বিতীয় এককে 4 টাকা কিভাবে হলো? টোটাল কস্ট ডিভাইডেড বাই উৎপাদনের পরিমাণ, অর্থাৎ 8 ভাগ 2 সমান 4, 12 ভাগ 3 সমান 4, 20 ভাগ 4 সমান 5। আশা রাখি গড় ব্যয় বের করতে পেরেছো। এবার প্রান্তিক ব্যয়। 1 একক উৎপাদনের পরিবর্তনে বা উৎপাদন বৃদ্ধিতে মোট ব্যয়ের পরিবর্তন বা বৃদ্ধি কত হয়? তাহলে এক্ষেত্রে দ্বিতীয় এককে প্রান্তিক ব্যয় হলো 3, যা ইতিপূর্বে তোমরা বের করেছো। তাহলে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় বের করতে পারলে। এখন তোমরা এই তালিকা অনুসারে একটা চিত্রের রূপ দাও। ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে এসি এবং এমসি ধরা হলো। প্রথমে তোমরা গড় ব্যয়ের রেখা অঙ্কন করো, উৎপাদনের সাথে গড় ব্যয়ের সামঞ্জস্য বজায় রেখে। উৎপাদন যখন 1, তখন গড় ব্যয় হলো 5, এর একটা সংযোগ বিন্দু পেলাম। উৎপাদন যখন 2, তখন গড় ব্যয় হলো 4, এর একটা সংযোগ বিন্দু পেলাম। এরকম করে একটা এসি রেখা অঙ্কন করলাম, অর্থাৎ গড় ব্যয় রেখা অঙ্কন করা হয়ে গেল। এরকমের প্রান্তিক ব্যয় রেখা অঙ্কন করলাম। অঙ্কন করে দেখতে পেলাম 3টা স্টেপ আছে এখানে। স্টেপ 3টা দেখতে পাচ্ছ। এখন এটা কিভাবে অঙ্কন করলাম সেই অঙ্কনের বিবরণ কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে, যা আমি এখন মার্ক করে দিলাম তোমাদের সামনে। তাহলে তোমরা চিত্র এবং চিত্রটা কিভাবে অঙ্কন করেছো তার ব্যাখ্যাটা আমি তোমাদের সামনে আবার একটু দেখাচ্ছি, এটা যাতে সহজে বুঝতে পারো। এখন তোমরা চিত্র এবং তালিকার মধ্যে 3টা পর্যায় আছে। সেই 3টা পর্যায় তোমাদের চিনে নিতে হবে, বের করতে হবে এবং ব্যাখ্যাও করতে হবে। নিচে লাল করে দেখানো আছে, এটি হলো সম্পর্ক। প্রথম পর্যায়, উৎপাদন বৃদ্ধি পেতে থাকলে গড় এবং প্রান্তিক উভয় হ্রাস পায়, ফলে প্রান্তিক খরচ রেখা নিম্নগামী হয়। সেটা কোত্থেকে কোথায়? প্রান্তিক খরচ, গড় এবং প্রান্তিক খরচ নিম্নগামী হয়, সেটা কোন জায়গায়? উৎপাদনের 1 একক এবং 2 এককের পর্যায়ে গড় ব্যয় 5 থেকে 4 টাকা হয়েছে, প্রান্তিক ব্যয়ও 5 টাকা থেকে 3 টাকা হয়েছে। তাহলে উভয় এই পর্যায়ে, অর্থাৎ উৎপাদনের এই পর্যায়ে, কোন পর্যায়ে? উৎপাদন
1 এবং উৎপাদন 2 এই পর্যায়ে গড় এবং প্রান্তিক ব্যয় উভয় নিম্নগামী হয়েছে। চিত্রেও তাকাও, উৎপাদন 1 অর্থাৎ ভূমি অক্ষে উৎপাদন ধরা হয়েছে যেহেতু, সেখানে দেখতে পাচ্ছ উৎপাদন 1 এবং উৎপাদন 2 এই অবস্থায় কিন্তু গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় নিম্নগামী হয়েছে। তবে গড় খরচ যে হারে হ্রাস পায়, প্রান্তিক খরচ তার চেয়ে বেশি হারে হ্রাস পায়। কিভাবে? আমরা তালিকার দিকে লক্ষ্য করি। গড় ব্যয় 5 টাকা থেকে 4 টাকা হয়েছে, মানে 1 টাকা হ্রাস পেয়েছে। প্রান্তিক ব্যয় 5 টাকা থেকে 3 টাকা হয়েছে, 2 টাকা হ্রাস পেয়েছে। তাহলে হ্রাস দুজনেই পেয়েছে, কিন্তু গড় ব্যয়ের চেয়ে প্রান্তিক ব্যয় বেশি হ্রাস পেয়েছে। ফলে এই অবস্থায় এসি বড় থাকে, এমসি ছোট থাকে। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছ উৎপাদন 2 একক যেখানে, সেখানে গড় ব্যয় হলো 4 টাকা, প্রান্তিক ব্যয় হলো 3 টাকা। তাহলে গড় ব্যয় বড়, প্রান্তিক ব্যয় ছোট। আশা করি বুঝতে পেরেছ। এবার দ্বিতীয় পর্যায়ে গড় খরচ এবং প্রান্তিক খরচ পরস্পর সমান। তালিকায় দেখো তৃতীয় এককের ক্ষেত্রে গড় খরচ 4 টাকা, প্রান্তিক খরচও 4 টাকা। চিত্রে তাকাও, উৎপাদন যখন 3 টাকা 3 একক, তখন গড় খরচ এবং প্রান্তিক খরচ একে অপরকে কি করেছে? ছেদ করছে। যখনই একে অপরকে ছেদ করছে তখনই কিন্তু এসি এবং এমসি বা গড় ব্যয় বা প্রান্তিক ব্যয় পরস্পর সমান হয়ে গেছে। ফলে এক্ষেত্রে এসি এবং এমসি পরস্পর সমান। আশা করি বুঝতে পেরেছ। এবার তৃতীয় পর্যায়ে উৎপাদন আরো বাড়লে গড় এবং প্রান্তিক খরচ বাড়তে থাকে। তাহলে 4 টাকা থেকে আবার আরো যখন উৎপাদন বাড়াইছে, প্রান্তিক গড় খরচ 4 টাকা থেকে আরো কত বৃদ্ধি পেয়ে হয়েছে? 5 টাকা। প্রান্তিক খরচও কিন্তু 4 টাকা থেকে হয়েছে 8 টাকা। উভয় কিন্তু বৃদ্ধি পেয়েছে, কিন্তু কে বেশি বৃদ্ধি পেয়েছে? অবশ্যই এমসি বেশি বৃদ্ধি পেয়েছে। তাহলে সেজন্য বলা যায় তৃতীয় পর্যায়ে উৎপাদন আরো বাড়ালে গড় ও প্রান্তিক খরচ উভয় বাড়তে থাকে। তবে গড় খরচ যে হারে বাড়ে, প্রান্তিক খরচ তার চেয়ে অধিক হারে বাড়ে। এ অবস্থায় এসি লেস দেন এমসি, অর্থাৎ এসি ছোট, এমসি বড়। তোমরা তালিকা তাকাও চিত্রে, এসি হলো 5 টাকা, এমসি হলো 8 টাকা। তাহলে নিশ্চয়ই এসি ছোট, এমসি বড়। চিত্রে তাকাও, উৎপাদন 4 এককের ক্ষেত্রে এসি রেখা নিচে, এমসি রেখা উপরে। তাহলে এমসি বড়, এসি ছোট। আশা রাখি আমি স্বচ্ছ করে তোমাদের এই অধ্যায়টি বোঝাতে পেরেছি। এখন আমরা আয় তত্ত্ব নিয়ে উপস্থাপন করব। তবে এই তত্ত্বের প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল শেষ করে আয় তত্ত্বটা আমরা ধরব। প্রিয় শিক্ষার্থী, এখন দেখতে পাচ্ছ উৎপাদন ব্যয়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো। তোমরা এই প্রশ্নগুলো নিজেরা পড়ে নাও। বহু নির্বাচনী প্রশ্ন, কিন্তু আমি এখানে বহু নির্বাচন না করে একটাই উত্তর তোমাদের সামনে উপস্থাপন করেছি, যাতে সহজেই তোমরা মুখস্থ করতে মনে রাখতে পারো। তোমরা 1 থেকে 13 পর্যন্ত দেখতে পাচ্ছ। তারপর 14 থেকে 15 পর্যন্ত দেখতে পাচ্ছ। 15 নম্বরে একটা প্রশ্ন আছে, কোন রেখার আকৃতির ভূমি অক্ষের সাথে সমান্তরাল? অর্থাৎ এই যে রেখাটা, এটা ভূমি অক্ষের সাথে সমান্তরাল কেন? কোন রেখার আকৃতিটা হলো, এটা টিএফসি রেখার আকৃতি হলো ভূমি অক্ষের সাথে সমান্তরাল। এখন একটা চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্র থেকে, এই চিত্রটায় জ্ঞানমূলক প্রশ্নে আমি সাজিয়ে রেখেছিলাম।
ওই চিত্রটারই এখানে প্রশ্ন আকারে সাজানো আছে। গড় ব্যয় এসি সমান সমান প্রান্তিক ব্যয় হবে কখন? যখন এসি রেখা সর্বনিম্ন হয় তখন এমসি রেখা নিচের দিক থেকে ছেদ করে, যখনই ছেদ করে তখন এসি এবং এমসি সমান হয়। সেটা হয় কখন? যখন এসি রেখা সর্বনিম্ন অবস্থানে আছে। তো পরের সম্পূরক প্রশ্ন, এসি সর্বনিম্ন অবস্থায় কি ঘটে? একই কথা। এসি এমসি সমতাস্থলে কি হয়? এসি হয় সর্বনিম্ন এবং এমসি ক্রমবর্ধমান, কারণ এমসি ওখান থেকে উঠতে থাকে। এসি যখন সর্বনিম্ন হয় তখন কোনটি ঘটে? এসি যখন সর্বনিম্ন হয়, তো এসি যখন সর্বনিম্ন হয় তাহলে এসি এবং এমসি সমান হয় এবং এমসি হয় ক্রমবর্ধমান। পরে একটা চিত্র দেখতে পাচ্ছ। চিত্রে উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে এমসি গ্রেটার দেন 20 হয়। এটা অবশ্যই, কারণ এই সর্বনিম্ন রেখাই এমসি রেখা ছেদ করবে। এর উপরে যদি বেশি বাড়াতে যাই তাহলে এমসি 20-এর চাইতে, অর্থাৎ এখানে যে 20 আছে খরচ, এই 20-এর চেয়ে বেড়ে যাবে। আশা রাখি বুঝতে পেরেছ। এখন তোমরা দেখতে পাচ্ছ উৎপাদন ব্যয়ের সৃজনশীল প্রশ্নসমূহ। সৃজনশীল প্রশ্ন এবং যে বোর্ডে এই প্রশ্নটি এসেছে সেই বোর্ড এবং সাল এবং এই প্রশ্নটা কোথায় খুঁজে পাবে সেজন্য লেকচার শিট অনুসারে উত্তর সংকেত আমি এখানে উপস্থাপন করেছি। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও। তোমরা জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্নসমূহ দেখতে পাচ্ছ। এখন প্রয়োগমূলক প্রশ্ন দেখতে পাচ্ছ। একটা তালিকা দেখতে পাচ্ছ। এই তালিকা, এরকম তালিকা কিন্তু তোমরা অনুশীলন করেছো। স্থির ব্যয় দেওয়া আছে, স্বল্পকালীন মোট খরচ দেওয়া আছে। এক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন করা আছে, সেই প্রশ্নগুলো এবং তার এটা কোত্থেকে বের করতে পারবে, সমাধান করতে পারবে, সেটা উত্তর সংকেতও দেওয়া আছে। তাই তোমরা এই প্রশ্নগুলো প্রয়োজন বোধে লিখে নাও। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো দেখা শেষ হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমরা উৎপাদন ব্যয় সম্পর্কে জেনেছ এবং এখন তোমরা আয়তত্ত্ব সম্পর্কে তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা এই আয়তত্ত্ব সম্পর্কে জানো। অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, উৎপাদন প্রতিষ্ঠানের মোট আয়, গড় আয় ও প্রান্তিক আয় কাকে বলে? এগুলো সহজ আকারে উপস্থাপন করা আছে। এগুলো তোমরা নিজেরা পড়লেই পারবে। এগুলো শুধুমাত্র তোমাদের সামনে উপস্থাপন করছি এই অধ্যায়টি পূর্ণাঙ্গ করার জন্য। প্রথমে আয় কাকে বলে? উৎপাদিত পণ্য বিক্রয় করে কোনো ফার্ম যে অর্থ উপার্জন করে তাকে আয় বলে। এই আয়কে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয়। মোট আয়, কোনো নির্দিষ্ট সময় কোনো ফার্ম উৎপাদিত পণ্যের সকল একক বিক্রয় করে যে আয় বা বিক্রয়লব্ধ অর্থের পরিমাণ পাওয়া যায় তাকে, তার যোগফলকে মোট আয় বলে। যেমন একটা উদাহরণ দেওয়া আছে, তোমরা দেখে নাও। গড় আয়, এটাও দেখতে পাচ্ছ, এটাও দেখে নাও। তাহলে এখন তোমরা মোট আয় এবং গড় আয় কাকে বলে উদাহরণ সহ দেখতে পাচ্ছ। এগুলো তোমরা নিজেরা পড়ো।
এখন তোমরা দেখতে পাচ্ছ প্রান্তিক আয় এবং প্রান্তিক আয়ের উদাহরণ। এখন প্রশ্ন হলো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয় ব্যাখ্যা করো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রতি একক পণ্যের দাম স্থির থাকে। দাম স্থির থাকলে গড় আয় স্থির থাকে। গড় আয় স্থির থাকলে প্রান্তিক আয় স্থির থাকে। অর্থাৎ প্রতিবার এক একক অতিরিক্ত পণ্য বিক্রয়ের ফলে একই পরিমাণ অর্থ মোট আয়ের সাথে যোগ হয়। তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয়, প্রান্তিক আয় পরস্পর সমান। গড় আয় মানে অ্যাভারেজ রেভিনিউ, প্রান্তিক আয় মানে মার্জিনাল রেভিনিউ। গড় আয় ও প্রান্তিক আয় সমান হওয়ার কারণে ফার্মের চাহিদা রেখা, দাম রেখা ভূমি অক্ষের সাথে সমান্তরাল হয়। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয়, প্রান্তিক আয়, ফার্মের চাহিদা রেখা ও দাম একই রেখায় মিলিত হয়। একটা তালিকায় দেখো, দাম 5 টাকা, মোট আয়, দাম কিন্তু প্রতি এককের ক্ষেত্রে কিন্তু 5 টাকা 5 টাকা 5 টাকা, তাহলে মোট আয় হবে একই হারে বৃদ্ধি পাবে। গড় আয়ও কিন্তু 5 টাকা, প্রান্তিক আয়ও কিন্তু 5 টাকা। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, দাম সমান গড় আয় সমান প্রান্তিক আয়। আশা করি বুঝতে পেরেছ। এখন এইটার যদি এই তালিকার বিবরণটা তোমরা দেখতে পাচ্ছ, নিজেরা পড়লেই পারবে। এখন এই তালিকা থেকে চিত্রের রূপ দিলে এরকম একটা চিত্র পাওয়া যায়। মোট আয় রেখাটা ভূমি অক্ষে থেকে শুরু হয়ে সোজা লম্ব সমান্তরালভাবে সরলরৈখিকভাবে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়েছে। কিন্তু এআর রেখা, এমআর রেখা, পি রেখা বা ফার্মের চাহিদা রেখা ভূমি অক্ষের সাথে সমান্তরাল হয়েছে, যেটা তোমরা এই তালিকার মাধ্যমে দাম ধরবা, বিক্রয়ের পরিমাণ, ভূমি অক্ষে বিক্রয়ের পরিমাণ, লম্ব অক্ষে দাম, এআর, এমআর ধরবে, ধরে যদি অঙ্কন করো তাহলে এইরকম একটা চিত্র অঙ্কন করা যায়। অঙ্কন করে আমরা টিআর রেখাটা যেটা আছে সেটা আলাদাভাবে বিশ্লেষণ করে এআর এবং এমআর সমান দাম একই রেখায় পাই, যে রেখাটা ভূমি অক্ষের সাথে সমান্তরাল। এখন তোমরা চিত্র এবং চিত্রের বিশ্লেষণ দেখতে পাচ্ছ। এই বিশ্লেষণ এবং চিত্র তোমরা নিজেরা পড়ে নাও। এখন প্রশ্ন হলো, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয় ব্যাখ্যা করো। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদনকারী বা বিক্রেতার সংখ্যা কম থাকে, তাই পণ্যের যোগান বিক্রেতা নিয়ন্ত্রণ করতে পারে। এ বাজারে পণ্যের বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট আয় ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। ফলে গড় আয় ও প্রান্তিক আয় হ্রাস পায়। ফলে গড় আয় অপেক্ষা প্রান্তিক আয় অধিক হারে হ্রাস পায়। এ অবস্থায় গড় আয় রেখা অর্থাৎ এআর রেখা প্রান্তিক আয় রেখার
উপরে অবস্থান করে, অর্থাৎ এআর গ্রেটার দ্যান এমআর। এরা কিন্তু কখনো সমান হয় না, অর্থাৎ এআর এমআর কখনো সমান হবে না। আশা করি বুঝতে পেরেছ। এবার তোমরা চিত্র এবং তার বিবরণ, এখানে এই কথাগুলো আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর বিবরণ দেওয়া আছে, তোমরা নিজেরা পড়ে নাও। এখন একটা তালিকায় তোমরা দেখতে পাচ্ছ দাম, বিক্রয় পরিমাণ বা বিক্রয়ের একক, মোট আয়, গড় আয়, প্রান্তিক আয়। পূর্ণ প্রতিযোগিতায় কিন্তু দাম, তারপর হলো গড় আয় এবং প্রান্তিক আয় একই পেয়েছিল, কিন্তু এখানে বিক্রেতার সংখ্যা যেহেতু একজন, সেজন্য বিভিন্ন দামে বিক্রেতা বিক্রয় করতে পারে, যেহেতু বিক্রেতা পণ্যের যোগান একাই নিয়ন্ত্রণ করে। তাই এক্ষেত্রে দাম বিভিন্ন হতে পারে, ফলে গড় মোট আয়ও কিন্তু বিভিন্ন হয়ে থাকে, গড় আয় কিন্তু বিভিন্ন হয় এবং প্রান্তিক আয়ও বিভিন্ন হয়ে থাকে। এখন সামনে এই তালিকা অনুসারে একটি মোট আয় রেখা দেখানো হলো। তাহলে তালিকায় তোমরা দেখতে পাচ্ছ দাম এবং মোট আয়, এই দুইটার সমন্বয় করো, এই দুইটা চিন্তা করো, আর বাদ বাকি উজ্জ্ব রাখো। ভূমি অক্ষে বিক্রয়ের পরিমাণ, লম্ব অক্ষে মোট আয় এবং টিআর নির্দেশিত। এখন ভূমি অক্ষে দাম, ভূমি অক্ষে বিক্রয়ের পরিমাণ যখন 1 একক, তখন মোট আয় হলো 6 টাকা, যা এ বিন্দু। 2 একক পরিমাণ বিক্রি করে মোট আয় হলো 10 টাকা, যা সংযোগ বিন্দু বি। এই বিন্দুগুলো যোগ করে টিআর রেখা পাই। এবং আমি তো নিজের ভাষায় বললাম, এবার বইয়ের কথায়, বইয়ের মতো সাজানো, সুন্দর করে সাজানো তোমরা একটু দেখে নাও, তাহলেই এইটা তোমাদের কাছে আরো স্বচ্ছ হয়ে যাবে। এখন তোমাদের সামনে উপস্থাপন করব গড় আয় ও প্রান্তিক আয় কাকে বলে, কিভাবে পাওয়া যায়। এটা হলো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। উপরের যে তালিকাটা দেখতে পাচ্ছ, সেই তালিকা অনুসারে গড় আয় এবং প্রান্তিক আয় অঙ্কন করা হলো। তাহলে এক্ষেত্রে গড় আয় রেখা এম আর প্রান্তিক আয় রেখার উপরে অবস্থান করেছে, কিন্তু উভয় কিন্তু নিম্নগামী। তাহলে ফলে বলা যায় গড় এ আর এবং এম আর উভয় নিম্নগামী, তবে এ আর এর চেয়ে এম আর বেশি নিম্নগামী। এক্ষেত্রে এ আর গ্রেটার দ্যান এম আর। এখন আমি যে কথাগুলো বললাম সংক্ষিপ্ত আকারে, সেটা এখানে সুন্দর করে সাজানো আছে। এই সাজানো অংশটুকু তোমাদের কিন্তু প্রয়োগমূলক প্রশ্নের উত্তর এখানে অবস্থিত। তাই তোমরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অংশ ভালোভাবে রপ্ত করতে চেষ্টা করবে। তোমরা চিত্র এবং তার বিবরণটা দেখে নাও। আয় তত্ত্ব এই পর্যন্তই। এখন তোমরা দেখতে পাচ্ছ আয়তত্ত্বের বহু নির্বাচনী প্রশ্ন। এখানে মাত্র দুটি প্রশ্ন আছে, প্রশ্ন দুটি তোমরা এটা সূত্র আকারে আছে, সূত্র দুটো মনে রাখতে চেষ্টা করবে। এখন তোমরা দেখতে পাচ্ছ আয়তত্ত্বের সৃজনশীল প্রশ্ন, এবং প্রশ্নের এই প্রশ্নটি যে সাল এবং যে বোর্ডে এসেছে তার সংকেত এবং লেকচার শিট অনুসারে উত্তর সংকেত দেখতে পাচ্ছ, যাতে সহজেই তোমরা এই প্রশ্নের উত্তরটি খুঁজে পাও। তা তোমরা ডিসপ্লেতে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সংকেতগুলো দেখতে পাচ্ছ।
এখন তোমরা দেখতে পাচ্ছ প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন এবং লেকচার শিট অনুসারে উত্তর সংকেত। এই অধ্যায় এবং এই পর্বে এ পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই অধ্যায় সম্পর্কে সার্বিক ধারণা দিতে চেষ্টা করেছি। জটিল প্রশ্নগুলো তোমাদের সামনে সহজভাবে উপস্থাপন করেছি এবং গুরুত্বপূর্ণ অংশটুকু তোমাদের দেখিয়ে দিয়েছি, যেটা তোমরা বারংবার পড়বে এবং যাতে সহজে তোমরা রপ্ত করতে পারো। তোমরা দেখতে পেয়েছো যে আমি এই প্রশ্নগুলো এবং অধ্যায়ের সকল জটিল স্থানগুলো সংক্ষিপ্ত আকারে নিজের ভাষায় উপস্থাপন করে সেই জায়গাটুকু আমি তোমাদের সামনে ইন্ডিকেট করে দিয়েছি, যাতে তোমরা ওই অংশটুকু ধরতে পারো এবং বুঝতে পারো। তো তোমরা প্রথমে এই ভিডিও ক্লাসটি ডাউনলোড করো, তারপর ভিডিওটি বারবার দেখো, অনুশীলন করো। কোনো প্রশ্ন সময় নিয়ে দেখতে হলে ভিডিওটি পুশ করে বিশ্লেষণগুলো দেখে নিবে। তো একটা কথাই মনে রাখো, প্রতি অধ্যায়ে স্বচ্ছ ধারণার বিকল্প নাই। আমি চেষ্টা করেছি তোমাদের প্রতি অধ্যায়ের প্রতিটি প্রশ্ন স্বচ্ছভাবে উপস্থাপন করতে, তোমাদের স্বচ্ছভাবে তোমরা যাতে ধরতে পারো, এই অধ্যায় যাতে রপ্ত করতে পারো সেজন্য চেষ্টা করেছি। তো এই পর্বে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।